নমস্কার, সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ৩০ বছরের চাকরি জীবনে অনেক ঘটনা, অনেক স্মৃতি, অনেক কথা। তো সব তো বলতে পারবো না, তার মধ্যে দু একটার উল্লেখ তো করতে ইচ্ছেই করে। প্রথম যখন মিটিংয়ে যেতাম, মানে আমাদের ভারতবর্ষে যত দূরদর্শন আছে সব দূরদর্শনেই সকালে একটা মিটিং হয়। সেটা কারোর সময় 10টা বা কারোর সময় 10:30, কিন্তু সব দূরদর্শনেই ওই মিটিংটা হয়। তো যখন আমি প্রথম ওই মিটিংয়ে যেতাম, ওই মিটিংয়ে আগের দিনে কি অনুষ্ঠান গেছে, কি হয়েছে বা ফিউচার প্ল্যানিং এই সমস্ত নিয়েই মিটিংটা হয়। প্রথম যখন মিটিংয়ে যেতাম তখন ওই অঙ্কের ক্লাসে বসে থাকার মতো একদম পেছনে মাথা নিচু করে, যাতে আমায় কেউ দেখতে না পায়, এইভাবে বসে থাকা আরকি। মানে ভীষণ একটা কুণ্ঠা নিয়ে বসে থাকা, বড় অফিসাররা রয়েছেন সামনে। কিন্তু তারপরে একটা সময় এলো যখন কখন মাথা উঁচু হয়ে গেল, কখন সামনের সারিতে বসতে শুরু করলাম। মানে এই যে কনফিডেন্সটা আমাকে দূরদর্শন দিয়েছে, এইটা কিন্তু একদিনে হয়নি, এটা অনেক দিনে হয়েছে, কিন্তু এটা আমাকে দূরদর্শন দিয়েছে। এবং এই কনফিডেন্সের জন্যই কিন্তু, কনফিডেন্সটা আমি পেয়েছি বলেই আমি কিন্তু আজকে জলি সরকার হতে পেরেছি এবং আজকে এই অনুষ্ঠানও আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। দূরদর্শনের সঙ্গে আমার প্রফেশনাল সম্পর্ক 86 সাল থেকে, 1986, যখন সিরিয়াল শুরু হয়েছে, মানে স্পন্সর সিরিয়াল শুরু হয়েছে, সেই সময় থেকে সম্পর্ক বলে একটা সিরিয়াল হয়েছিল ছোট গল্প নিয়ে, বাংলা ছোট গল্প। তার মধ্যে 3টে গল্প আমি করেছিলাম। তারপর আরেকটা ছোট গল্প সিরিয়াল ছিল রাগ অনুরাগ, তাতেও একটা করেছিলাম। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে কোনো এক গায়ের বধূ সিরিজ হয়েছিল, তাতেও 2টো বা 3টে করেছিলাম। তো এই দিয়ে শুরু। তারপরে একটা অদ্ভুত অফার এলো ন্যাশনাল নেটওয়ার্কে। আমার এক বন্ধু শ্রীধর ক্ষীরসাগর, বম্বের ফিল্ম মেকার, সে স্ত্রী বলে একটা সিরিজ করেছিল। তো তাতে 2টো এপিসোডে আমি কাজ করেছিলাম। তারপরে তো শুরু হলো পরপর, কালপুরুষ করলাম, তারপরে ওদের লেডিজ হস্টেল করলাম, আর একই সঙ্গে ডিডি বাংলা শুরু হলো, সেকেন্ড চ্যানেল। সেখানে প্রথমে করলাম একটা ডকুমেন্টারি সিরিজ শুরু করেছিলাম, 4টে এপিসোড করেছিলাম, ডে ইন দ্য লাইফ অফ এ সেলিব্রিটি। মমতা শঙ্কর, অপর্ণা সেন, পরিতোষ সেন আর সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে। তো তারপরে করলাম মানুষের মুখ বলে একটা সিরিজ, সেটাও 4টে ছোট গল্প, দিব্যেন্দু পালিতের। এই সময় আমার প্রথম নিজস্ব প্রোডাকশন সোদামাটি নোনা জল। এই সময় দূরদর্শন সেকেন্ড চ্যানেলের জন্য আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চোখ গল্পটা নিয়ে কাজ করেছিলাম। তারপরে এই সময় দিয়ে টেলিফিল্ম শুরু হলো, দূরদর্শনে টেলিফিল্ম শুরু হলো, এবং প্রথম লটে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম। এটাও দিব্যেন্দু পালিতের মুখগুলি বলে একটা গল্প নিয়ে। সেখানে অনেকদিন আগের বিখ্যাত অভিনেত্রী কেতকী দত্তকে ফিরিয়ে এনেছিলাম। আর তারপরে প্রদীপিসি, বমি বাক্স, গুপির গুপ্ত খাতা, এগুলো লীলা মজুমদারের, এইগুলো করি। তারপরে আবার ন্যাশনাল নেটওয়ার্কের জন্য কাজ করলাম জঙ্গল কি গেহরাই মে। এটাও সমরেশ মজুমদারের একটা ডিটেকটিভ গল্প নিয়ে হিন্দিতে করা হয়েছিল। আর করলাম আরেকটা টেলিফিল্ম অসত্যকাম। 1988-এ ন্যাশনাল নেটওয়ার্কের জন্যে আমার বাবা হরিশরণ দাশগুপ্তকে একটা কাজ দেওয়া হয়, এটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা। ওটা ডিরেক্ট করি আমি। এটার নাম ছিল টেগোস ড্রিম আওয়ার ড্রিম। এটা ন্যাশনাল নেটওয়ার্কের জন্য করা হয়েছিল। রাগ অনুরাগ সিরিয়ালে আমি একটাই গল্প করেছিলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাওয়া বন্দুক। সেইটাতে মমতা শঙ্কর, অঞ্জন দত্ত ছিল, আর ওদের ছেলের রোল করেছিল বিরসা, মানে আমাদের ছেলে বিরসা। দূরদর্শনের সাথে আমার সম্পর্ক নানা ধরনের।
একটা হচ্ছে শিল্পী হিসেবে, অংশগ্রহণকারী হিসেবে, আরেকটা তো হচ্ছে প্রধান, সেটা হচ্ছে দর্শক হিসেবে। আর ৩ নম্বর আরেকটা ভূমিকা আছে, সেটা হচ্ছে কখনো কখনো সহ আয়োজকের। তো টেলিভিশন জিনিসটাই তো, আমি যেহেতু উত্তর পূর্বাঞ্চলের একটা প্রান্তিক শহরে থাকতাম, আমার কাছে টেলিভিশন ছিল সিনেমায় দেখা জিনিস। টেলিভিশন ছিল বাবা আমেরিকাতে ফিরে আসার পর বাবার আমেরিকার ছবির মধ্যে দেখা জিনিস। আমার একজন ইউরোপীয় বৌদি আমাকে একটা কার্ড পাঠিয়েছিল ছোটবেলায়, তার মধ্যে একটা ছবি ছিল টেলিভিশনের ভেতর থেকে একটা বেড়াল একটা কুকুরের সাথে হ্যান্ডশেক করছে। সেগুলো হচ্ছে আমার টেলিভিশনের সাথে প্রথম সংযোগ। প্রথম যখন কলকাতা শহরে আসি, ৩টে জিনিস আমার আকর্ষণ ছিল। একটা হচ্ছে ট্রাম দেখা, আরেকটা হচ্ছে পাতাল রেল তৈরির খোঁড়াখুঁড়ি দেখা, আর ৩ নম্বর হচ্ছে টেলিভিশন চোখের সামনে দেখা। সেই প্রথম এসে কলকাতায় এসে দেখলাম সাদা কালো টেলিভিশন, সেখানে দর্শকের দরবারে অনুষ্ঠান, হরেক রকম্বা, এই অনুষ্ঠানগুলোর কথা মনে আছে। সাদা কালো টিভি, একটু ঝিঝিক ঝিঝিক করতো। তারপর একদিন টেলিভিশন এশিয়ান গেমসের সুবাদে আমাদের শহরেও এলো। তখন ছিল সেই মাসের মধ্যে ধরে অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে ছবি আসছে কি, হ্যাঁ হ্যাঁ এলো না, চলে গেল, এরকম একটা অনিশ্চয়তার যুগ। তারপর কলকাতায় তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, কলকাতা দূরদর্শন রঙিন হলো। আমার মনে হচ্ছে সেদিন রবীন্দ্র সদনে সম্ভবত সেখান থেকে সরাসরি অনুষ্ঠান হচ্ছিল। মমতা শঙ্কর চণ্ডালিকা করছিলেন। প্রথম পর্দায় রঙিন দেখছি, মানে মনে হচ্ছে যেটা সিনেমা হলে গিয়ে সেলুলয়েডে দেখি, সেটা ঘরের ভেতরে একটা ছোট্ট বাক্সের মধ্যে সেই হলের ভেতরের সেলুলয়েডের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি। সেটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। তারপর টেলিভিশনে প্রথমে সামনে এসে অংশগ্রহণ করা অভিজ্ঞতাটা, আমি যদিও শিলচরের ছেলে ছিলাম, কিন্তু কলকাতা দূরদর্শনেই আমার একজন অগ্রজ, যিনি একটা সময়ে কলকাতা দূরদর্শনে তিনি ক্যাজুয়াল গ্রাফিক আর্টিস্ট ছিলেন, তারই পেরাপেরিতে নিয়ে এসে কলকাতা দূরদর্শনের একটি অনুষ্ঠানে, কি অনুষ্ঠান ছিল ভুলে গেছি, সেখানে 2টি গান গেয়েছিলাম। সেটা হচ্ছে প্রথম ঢুকে সে কলকাতা দূরদর্শনে পেল্লা স্টুডিও, বিশাল বড় স্টুডিও, সেটা বলে স্টুডিও এ, বিশাল বড়, সেখানে প্রচুর মিউজিশিয়ান, অপেক্ষারত শিল্পী, সাজঘর এবং বিরাট বাড়ি, বিরাট উঠোন, মানে পথ হারিয়ে যায় অবস্থা। সেখানে ঢুকে প্রথম 2টি গান গাওয়া, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমার আমায় মিলে এমনি বহে ধারা। তো আমিও চাইতাম আমার কন্যা গান করুক, যে পথ দিয়ে, যেখানে যেখানে আমাদের চরণ চিহ্ন আছে সেগুলোতে পা দিয়ে দিয়ে ও এগিয়ে যাক, তারপর আরো অনেক দূর যাক। তো শিলচরেও কলকাতাতেও আমার মেয়েও গিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছে। এটা একটা আনন্দের বিষয়। দূরদর্শন এক অর্থে একটা মহাকালের সাক্ষী, যে বাবা থেকে কন্যা এই পর্বান্তর তাকেও সাক্ষী থেকেছে, তাকেও ঘটিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি, তখন দূরদর্শনই ছিল আমাদের সমস্ত আশা ভরসা, স্বপ্ন দেখার কেন্দ্র। আমরা যা কিছু দেখেছি, শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে বলছি, যে এ তো দূরদর্শনের সুবাদে চোখের সামনে চাক্ষুষ দেখতে পাওয়া, যে মারাদোনার সেই যে সোনালী হাতের গোল, এ তো দূরদর্শনের সুবাদেই দেখা। এই যে আরো অনেক কিছু, এই যে 83 ওয়ার্ল্ড কাপ, এই সমস্ত কিছুই তো দূরদর্শনের সুবাদে দেখা। আর দূরদর্শন আমাদেরকে বিশ্ব দর্শন করেছে। সত্যি সত্যি দূরকে করিলে নিকট বন্ধু। আমার এক পরিচিত, সে তার একটি কবিতায় লিখেছিল যে তার মা একা বাড়িতে থাকেন, তিনি টেলিভিশনটা চালিয়ে দেন, চালিয়ে দিয়ে অন্য ঘরে কাজ করেন। তো বললো, মা তুমি টেলিভিশন দেখো না, তাও তুমি চালিয়ে দিয়ে থাকো। বলে, তোরা খুব বাড়ি থাকিস না, তাও মনে বাড়িতে একটা কেউ আছে। দূরদর্শন কিন্তু এভাবে একটা সময় অনেক নিঃসঙ্গ মানুষকে সঙ্গ দান করেছে, তার পরিবারের একজন হয়ে গেছে। দূরদর্শন আছে, কিন্তু বোধহয় আমি জানি না আমাদের মতো করে এইভাবে কি নিবিড় ভাবে এবং গভীর অনুভবে কি দূরদর্শনকে ভাবে এখনকার প্রজন্ম, এটা আমার একটা প্রশ্ন। সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত একটি ছিল দর্শকের দরবারে। এই দর্শকের দরবারে অনুষ্ঠানটায় আমার একটা যোগদান করার সুযোগ হয়েছিল, এবং
শুধু যোগদান বলা যায় না, এটাকে বলা যায় যেটা বিশেষ যোগদান। কারণ আমি বোধহয় প্রথম বাইরের দর্শক যিনি সুযোগ পেলেন কলকাতা দূরদর্শনের স্টুডিওতে গিয়ে কথা বলতে। দূরদর্শনের প্রোগ্রাম চলছে তখন, সবে কিছুদিন হয়েছে, সবে কয়েক মাস হয়েছে, দেখা গেল হঠাৎ খুব মাছির উপদ্রব হচ্ছে। এই ব্যাপারে দর্শকের দরবারেতেই পঙ্কজবাবু উনি ঘোষণা করলেন একদিন যে এই যে মাছির উপদ্রব হচ্ছে আপনারা দেখাচ্ছেন, মানে সেই নিয়ে লিখছেন এবং তাই দেখে অনেকেই অনেক কিছু জানাচ্ছেন, তো আমরা একটা ছড়া প্রতিযোগিতা আহ্বান করছি, মাছি স্টুডিওতে মাছি এই বিষয়। তো আমি প্রতিযোগিতায় যোগ দিয়েছিলাম, ছড়া পাঠিয়েছিলাম। তো একদিন হঠাৎ টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগ করলো কলকাতা দূরদর্শন থেকে যে আপনার ছড়ার জন্য আপনি এটা বিজয়ী হয়েছেন, এই প্রতিযোগিতায় বিজয়ীদের 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তারপর আপনি আছেন, আপনাকে আসতে হবে। আর তারপরে ঠিক হলো যে আমরা এই শুধু নিজের ছড়া আমি পড়বো না, আমরা সবাই মিলে কয়েকজন যারা ভালো লিখেছেন তাদের কয়েকটা ছড়া পড়ে শোনাবো। প্রথমে আমার ছড়ার ব্যাপারটায় একটু বলি যে আমি ছড়াটা লিখেছিলাম মোটামুটি প্রায় 16 লাইন হবে, ছোট ছোট। কিন্তু অমিতাভ চৌধুরী সেইটার সব সামনের প্রথম দিকে লাইনগুলো কেটে কুটে দিয়ে শেষের 4টি লাইনই রেখেছিলেন আমার। তখন আমার একটু অল্প বয়স ছিল, তখন আমার একটু লেগেছিল, মাছি যেন বিভীষিকা, হিচককের সাইকো, টিভি স্টুডিওতে কারো স্বস্তি তার নাইকো। তো এইসব করে যাই হোক, শেষ 4টে লাইন যেটা রইল সেই 4টেই কিন্তু পরে বুঝেছিলাম যে এই 4টেই আমার সবচেয়ে ভালো হয়েছিল আসল লাইন। সেই 4টে লাইন ছিল এইরকম: মশা মারতে কামান লাগে, মাছি মারতে রকেট চাই, মাখলে অ্যান্টি মাছি মলম, মাটি ভাবে মেকআপটাই। বোধহয় এই ময়ের অনুপ্রাস শেষের দিকে গিয়ে এটা ওকে একটু মুগ্ধ করেছিল। শেষকালে আসার সময় আমি প্রাপ্তি হিসেবে নগদ 50 টাকার একটি নোট পেয়েছিলাম, কারণ যখনই কোনো কিছু বলতে হয় নিজের জীবন সম্পর্কে এই কথাটা চলে আসে। ডিডি বাংলার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।